শরীয়তপুরের এক প্রত্যন্ত গ্রামে এক হুজুর এবং তার দুই মেয়ে বসবাস করতেন। হুজুরের স্ত্রী ছিলেন না। দুই মেয়ে মাঝ বয়স থেকেই এক প্রকার একা একাই বড় হয়েছে। হুজুর বেশ ভালো এবং নেককার একজন লোক ছিলেন। হুজুর মাঝে মধ্যেই তাবলিগের কাজে বাড়ির বাইরে যেতেন এবং তার মেয়ে দুটোকে ঘরে একা রেখে যেতেন। তার মেয়ে দুটো যে ঘরে একা থাকে সেটা এলাকার অনেকেই জানত এবং প্রতিবেশীদের মধ্যে অনেকেই জানত, যার কারণে অনেক বখাটে ছেলে পেলে তাদের উপর নজর রাখত সবসময় যে কখন হুজুর তাবলিগের কাজে 1-2 দিনের জন্য বাহিরে যায়। হুজুর অবশ্য পরবর্তীতে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার মেয়ে দুটির দিকে তাকিয়ে আর বিবাহ করার সাহস পাননি। হুজুর এবং মাওলানা সাহেব আশপাশের মসজিদের মক্তবগুলোতে পড়াতেন এবং সেই সঙ্গে মসজিদে ইমামতি করতেন। এই করেই তার জীবন যাপন করতেন তিনি, এবং দুই মেয়েকে নিয়ে তিনি সুখেই সংসার করছিলেন। তার মেয়েদের বয়স যখন 12 এবং 14 বছর, তখনই তাদের মা মারা যায় এবং তারপর থেকেই হুজুর তাদেরকে একাই লালন পালন করেছে। ছোট মেয়েটা দেখতে অনেক মিষ্টি এবং সুন্দরী ছিল বড় মেয়েটার তুলনায়। ছোট মেয়েটির নাম ছিল মায়া এবং তাকে দেখতে অনেক মায়াবতী ছিল। ছোট মেয়েটি স্বভাবে অনেক শান্তশিষ্ট এবং ভদ্র যাচিত ছিল, কিন্তু বড় মেয়েটি কিছু বছর যেতে না যেতেই এলাকার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেটা ছোট বোন জানত এবং যার কারণে ছোট বোন তাকে অনেকভাবে নিষেধ করেছে। তাদের বয়স যখন 20 এবং 18 বছর, মানে মায়ের বয়স যখন 18 বছর, তখন সে বিষয়টা জানতে পারে। কারণ সে তাদের বাবা একদিন 3 দিনের জন্য বাড়ির বাইরে চিল্লাই গিয়েছিল। এই সুযোগেই ওই ছেলেটির সঙ্গে তার ছোট বোন বা তার বড় বোন হচ্ছে গিয়ে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। মাঝে মধ্যেই তারা বাইরে গিয়ে দেখা করত এবং ওই ছেলেটি ঘরে আসার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু মায়াই তাকে ঘরে আসার জন্য নিষেধ করেছে এবং আসতে দেয়নি। কারণ তারা ঘরে দুজন যুবতী মেয়ে, এর মধ্যে যদি বড় বোনের প্রেমিক চলে আসে অনেকটা বিপত্তিও তো ঘটতে পারে। ছোট বোন মায়া তাকে অনেক নিষেধ করেছে যে বোন তুই এরকমটা করিস না, এতে করে বাবা কষ্ট পাবে এবং সেই সঙ্গে এটা একদম অনৈতিক কাজ। কারণ হচ্ছে মায়া অনেক পর্দা করত এবং তার চেহারা কাউকে দেখাতো না। তার বড় বোন অবশ্য সেও পর্দা করত, কিন্তু এরকম একটা অদ্ভুত সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর থেকেই কেমন যেন তার মধ্যে অন্যরকম ছন্ন ছাড়া ভাব চলে এসেছে। মায়া তার বড় বোনকে ভয় দেখাতো যে সে তার বাবাকে বলে দিবে, কিন্তু তার বড় বোন অনেক কাকুতি মিনতি করে চুপ করিয়ে রাখলো। বলল কি যে না থাক মা, বলিস না দয়া করে, এতে করে আমার সমস্যা হবে, আর যদি একবার মানসম্মান চলে যায় সেটা কি ভালো দেখাবে। এতে করে মায়া চুপচাপ থাকতো, কিন্তু এই বিষয়গুলো সে দেখতে পেত না। কারণ হচ্ছে মাঝে মধ্যে মিথ্যা কথা বলে মায়াকে নিয়ে বাইরে যেত এবং সেই ছেলের সঙ্গে তার বড় বোন দেখা করে আসতো, যার কারণে মায়া তার প্রতি অন্যরকম একটা চিন্তা ধারণা রাখত। তার বাবা ফিরে আসার বেশ কয়েকদিন পরে হঠাৎ করেই একদিন মায়া তার বড় বোনের রুমে গিয়ে দেখে তার বড় বোন রুমের ভিতরে নেই। সারা ঘর তন্ন করে খোঁজা হলো। তার বাবাকে ডেকে বলল, বাবা বড় বোন ঘরে তো নেই, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই বোঝা গেল যে বড় মেয়ে ওই ছেলেটির সঙ্গে পালিয়ে গিয়েছে। তখন মায়ের আব্বা চারিদিকে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। কারণ হচ্ছে সেই মেয়েটি ওই ছেলেটির সঙ্গে পালিয়ে গিয়েছে। তারপর মায়া অনেক ভয়ে ভয়ে বলল, বাবা এরকম একটি ছেলের সঙ্গে আমার বড় বোনের সম্পর্ক ছিল। আমার যতটুকু ধারণা যে সম্ভবত ওই ছেলেটির সঙ্গেই পালিয়ে গিয়েছে। আমি তোমাকে বেশ কয়েকদিন ধরে বলবো করে ভাবছিলাম, কিন্তু তোমাকে তো হাতের নাগালেই পাই না। তুমি গতকালকে চিল্লা থেকে এসেছো, আমি এই বিষয়গুলো দেখেছি এবং তোমাকে বলবো বলে ভেবেছি। তারপর মাওলানা সাহেব তার মাথায় হাত দিয়ে বসে পড়েন। বলেন কি যে মেয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে চলে গিয়েছে তার কথা ভেবে লাভ নেই, তার কথা বাদ দে। বাবা একটু শোক করলেন না। মায়া বলেন কি যে বাবা আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই এবং তোমার সঙ্গেই থাকবো, তুমি আমাকে তোমার বুকের মধ্যে আগলে রেখো। তখন মৌলভী সাহেব বললেন, তুই হচ্ছিস আমার একমাত্র যোগ্য মেয়ে, আর যে মেয়েটি আমার মুখে চুনকালি মেখে চলে গিয়েছে তাকে আমি মেয়ে বলে স্বীকার করি না। তারপর তাকে মায়াকে জড়িয়ে ধরলো তার বাবা। বলল কি যে যা, কি রান্না করেছিস খাবার নিয়ে আয়। মায়া খাবার আনতে গেল এবং তার বাবাকে খাবার দিল। তারপর খাইয়ে নিজের রুমে চলে গেল। সে শুধু ভাবছে ছোটবেলা থেকে বড় হওয়ার এই জার্নিটা,
ছোটবেলায় তার মা যখন জীবিত ছিল তখন তাদের পরিবারের মধ্যে কি একটা আনন্দ এবং উল্লাসের দিন কাটত এবং সবসময় তার মায়ের সঙ্গে সঙ্গে সে থাকতো। কত ভালোই দিন না কেটেছিল। তার মা যেদিন মারা গেল সেদিন মায়া ভীষণ কান্না করেছিল। আমি আগেই বলেছি মায়া একটু শান্ত স্বভাবের, যার কারণে সে সবাইকে তার দুঃখগুলো দেখাতে পারে না। কিন্তু আজকে মায়া খুব করে কাঁদল তার মায়ের জন্য। সে খুবই নরম স্বভাবের এবং তার মায়ের জন্য এক প্রকার চিৎকার করেই কান্না শুরু করলো। খানিক্ষণ মধ্যে তার আব্বা এসে বললেন, কিরে মা, কি হলো? মায়া চোখের পানি মুছে বলল, না আব্বা, কিছু হয়নি। তখন মায়া ঘুমিয়ে পড়ল। এর পরের দিন সন্ধ্যার আগে আগে মায়া তার বাবার সঙ্গে বাইরে গেল এবং বাইরে থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। কারণ হচ্ছে ওই দিন মায়াদের একটি দাওয়াতের অনুষ্ঠান ছিল। তখন রাত প্রায় 8টা কি 8:30 হবে। মায়া তার আব্বার সঙ্গে ভ্যানে চড়ে রাস্তা দিয়ে আসছিল। ভ্যান থেকে নেমে অনেকটা পথ হেঁটে তারপর তাদের বাড়ির দিকে ফিরতে হয়। কারণ হচ্ছে ওইখান দিয়ে ভ্যান যাতায়াত করে না এবং কোনো ভ্যানই যেতে চায় না। মায়া তার আব্বার সঙ্গে বোরকা পরে হেঁটে হেঁটে আসছিল, কারণ দাওয়াত খাওয়ার পরে একটু হাঁটলে ভালো লাগবে সেটা বলেই তার মেয়েকে মানে মায়াকে বুলিয়ে ভালিয়ে হচ্ছে হাঁটাতে লাগলো। তো যে কাঁচা রাস্তাটা ছিল সেই কাঁচা রাস্তার খানিকটা পথ অনেক লোকালয় পড়ে এবং মাঝখানের কিছুটা পথ একদম ফাঁকা বিরান মাঠ এবং জঙ্গল রয়েছে। বাম পাশের পড়লে যে জঙ্গলটা দেখা যায় ওই জঙ্গলটা বিশাল, অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে গিয়েছে এবং বাঁশবাগান রয়েছে ঘন ঘন। এই জঙ্গলের মাঝখান দিয়ে গেলে যে কোনো সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে এরকম জঙ্গল। তো সাধারণত এদিক দিয়ে রাত্রাবেলা ওই সময়গুলোতে কেউ যাতায়াত করতো না। তো মায়া এবং তার বাবা ওই রাস্তা দিয়ে যেতে শুরু করলেন। মায়ের বাবার হাতে মানে মৌলবীর সাহেবের হাতে একটা টর্চ লাইট ছিলেন। সে টর্চ লাইটটা জ্বালিয়ে তার মেয়ের হাত ধরে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই সেই মৌলবী সাহেব দোয়া কুনুত এবং সেই সঙ্গে আয়াতুল কুরসি পড়তে পড়তে যাচ্ছিল। বলল কি যে রাত বেড়াতে অনেক খারাপ জিনিসপাতি ঘোরাফেরা করে, যার কারণে আয়াতুল কুরসি সবসময় পড়বি, ঠিক আছে? মায়া বলল, আচ্ছা ঠিক আছে আব্বা। মায়ার খুব সুন্দর সাদা রঙের একটা বোরকা পরা ছিল, শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছিল। তারপর মায়া বলল কি যে আব্বা আমি পড়ি, আমার না অনেকদিন চর্চা করা হয় না। তারপর মায়া আয়াতুল কুরসি পড়তে লাগলেন গুনগুন করে। খানিকক্ষণ বাদে মায়া খেয়াল করলেন তার কানের কাছ দিয়ে একটা গরম বাতাস বয়ে গেল। সে বোরকা পরা ছিল কিন্তু বোরকার পাশ দিয়েও বোঝা যাচ্ছিল তার কানের পাশ দিয়ে একটা গরম বাতাস বয়ে গেল। এত উষ্ণ বাতাস মায়া হঠাৎ করে আয়াতুল কুরসি পড়া বন্ধ করে দিল। তারপর সে কানের কাছে হাত দিল। হাত দেওয়ার পর দেখতে পেল না না না, সেখানে তো কেউ নেই। মায়া যে পাশটা দিয়ে যাচ্ছে সেই পাশটা বিরান জঙ্গল এবং ঘন, এবং এই পাশে খানিকটা ফসলি জমি আছে। মায়া তার পাশ চেঞ্জ করলো, বললো বাবা আমি ওই পাশে যাই, আমার এই পাশে একটু ভয় লাগছে। তারপর মায়া তার আব্বার হাত ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলেন। মায়া বেশ খানিকটা বড় হয়েছে কিন্তু এখনো সেই ছোট মেয়ের মতো তার বাবার হাত ধরে চলাফেরা করে। খানিকক্ষণ যাবার পর মায়া খেয়াল করছে যে দুজোড়া চোখ নিশ্চয়ই তার পেছন থেকে তার দিকে তাকিয়ে রয়েছে। মায়া পেছন দিকে তাকাবে কিনা সেটাই বুঝতে পারছে না। পেছন দিকে তাকালে তো কিছুই দেখা যাবে না, কারণ লাইট তো তার বাবার হাতে। মায়া খানিকটা দূরে হাঁটতে শুরু করলো এবং একটু জোরে হাঁটতে শুরু করলো। তার বাবা বলল, কি রে মা, কি হয়েছে? তখন মায়া বলল, বাবা আমার ভয় লাগছে, একটু তাড়াতাড়ি চলো, আর রাত বেড়াতে এরকমভাবে আর আমরা বের হব না, ঠিক আছে? তারপর মৌলভী সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল তাহলে। তাড়াতাড়ি পা চালিয়ে তারা লোকালয়ের কাছাকাছি চলে আসলো। কিন্তু মায়ার কেমন যেন ইতস্তত বোধ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ তাকে পেছন থেকে ফলো করছে। মায়া বারবার পেছনের দিকে তাকাচ্ছে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। তারপর ওই রাতের বেলা মায়া বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার সেই ঘটনার কথা ভুলে গেল। বাড়িতে এসে সে ফ্রেশ ট্রেশ হয়ে রাতের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে মধ্যরাতে মায়া অনেক বিকট শব্দে ঘুম ভেঙে গেল। দেখল কি যে দক্ষিণের জানালার পাল্লাটা অনেক জোরে জোরে বাড়ি খাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ঘুমানোর সময় সে জানালা বন্ধ করে শুয়েছিল, কিন্তু জানালার পাল্লাটা খুলে গেল কিভাবে? মায়া যখন উঠে বসলো লাইট জ্বালানোর আগে মনে হচ্ছিল এই রুমের ভেতরে কেউ আছে এবং তার দিকে তাকিয়ে আছে। মায়ার ভীষণ ভয় লাগছে। সে সঙ্গে সঙ্গেই পাশে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল এবং আশপাশে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। তারপর সে তার রুমের যে জানালা ছিল সেই রুমের জানালাটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ল। এরপর একটানা তার ঘুম ভাঙল ফজরের আজানের কিছুক্ষণ আগে। সে শুনতে পেল মাইকে ফজরের আজান হচ্ছে। মায়া উঠে পড়ল, উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে নামাজটা পড়ে নিল।
সে যখন নামাজ পড়ে সালাম ফেরাতে যাবে, সে আচমকাই দেখলো প্রথম সালাম ফেরানোর পরে মানে ডান দিকে যখন ফিরল, তখন দেখলো তার পাশে কেউ একজন তার চেয়ারের উপর বসে আছে। অন্ধকারে খুব ভালো বোঝা যাচ্ছে না, কারণ মায়ের একটা অভ্যাস ছিল যে ডিম লাইট জ্বালিয়ে সে নামাজ পড়তো। সে যখন প্রথম সালামটা ফেরালো, সে দেখলো তার চেয়ারের উপর কেউ বসে আছে। ওরকম অবস্থায় তো সে আর নামাজ ছেড়ে দিতে পারে না। তারপর সে যখন বাম দিকে ফিরে ডান দিকে আবার তাকালো, দেখলো সেখানে কেউ নেই। মায়া তখন বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই তার মতিভ্রম হয়েছে, এবং এই কারণে নামাজ পড়া অবস্থায় কি কেউ আসে নাকি, ওইটা তার মনের ভুল। হয়তো গতরাত্রি যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে আসার ফলই হয়তো এটা। দু একদিন ভয় লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। মায়াকে এই এলাকার বেশ কিছু ছেলেপুলে ডিস্টার্ব করে। মাঝে মধ্যে মায়ার বাড়ির পাশের বাসার একটা মেয়ে আছে, সেই মেয়েকে নিয়ে মায়া এই সামনের বাজারে যায়, অথবা একটু দূরে প্রসাধনী কেনার জন্য যায়। টুকটাক ক্রিম ট্রিম বা এইটি লাগলে যখন তার বাবা এগুলো আনতে দেরি করে বা তার এখনই প্রয়োজন, যেমন হঠাৎ করে তার স্যানিটারি প্যাডের প্রয়োজন পড়লো, তখন তো আর সে তার বাবাকে বলতে পারে না যে বাবা এটা লাগবে, তাড়াতাড়ি এনে দাও, বা তার বাবা তার হাতের কাছেও থাকে না। এই টুকটাক জিনিস আনার জন্য সে যায়। মায়া সবসময় পর্দা করে বের হয়, এবং খুব ভালো একটা মেয়ে সেটা। তার পর্দার স্টাইল এবং কারোর সঙ্গে যে কথা বলে না সেটা দেখলেই বোঝা যায়। মায়ের শারীরিক গঠন বেশ ভালো এবং খুবই সুদর্শন একটা মেয়ে। মায়ের মতো সুন্দরী মেয়ে হয়তো এই এলাকায়, হয়তো তার বড় বোনের মতো সুন্দরী না, তবে সে সুন্দরী আছে। সে ওই দিনকেও বাড়ির বাইরে বের হলো ওই পাশের বাসার মেয়েটিকে নিয়ে, মানে তার এক প্রকার বান্ধবী। মায়া বাইরে বের হতে চায় না ওই বখাটে ছেলেগুলোর কারণে, কারণ ছেলেগুলো তাকে বেশ বিরক্ত করে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নানানভাবে টিটকারি করে। ওই দিনও মায়া দ্রুত বের হয়েছে, কারণ মায়ার বের হতেই হবে। বাসায় কোনো স্যানিটারি প্যাড নেই, আনতে যেতেই হবে সামনের দোকানে। সে পাশের বাসায় গিয়ে আন্টিকে বলল, আন্টি আমি কি ওকে একটু নিয়ে যেতে পারি, একটু সামনের দোকানে যাব। তারপর ওকে নিয়ে সামনের দোকানের দিকে হাঁটা শুরু করলো। মায়া বোরকা পরে আছে এবং পাশে থাকা মেয়েটিও এক প্রকার হিজাবি পরে আছে। খানিকটা দূরে যাওয়ার পর দুটো ছেলে মায়াকে দেখে বলল, কি ব্যাপার সুন্দরী, কোথায় যাচ্ছ? এই কথা বলার সঙ্গে সঙ্গেই মায়ার অনেকটা রাগ হলো, এবং মায়া যে সুন্দরী সেটা তো তারা দেখেনি, শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছে। এরকম ভাবে ওই বখাটে ছেলে দুটো মায়াকে বিরক্ত করে সবসময়। এমনকি যখন বাবা বাসায় থাকে না, তখন মায়ার জানালার কাছে গিয়ে সেই বখাটে ছেলে দুটো মায়াকে নানানভাবে বিরক্ত করতে থাকে, এবং সে তখন জানালা লাগিয়ে দেয়। তো হঠাৎ করেই মায়ের যখন প্রচণ্ড বিরক্ত হলো এবং মনে মনে ভাবলো, এই ছেলেটাকে মারার যদি কেউ থাকতো, যদি এই ছেলে দুটোকে কেউ শাস্তি দিত, ঠিক তখনই সেই ছেলে দুটো যে মোটরসাইকেলের উপর বসেছিল, সেই মোটরসাইকেল থেকে ঠাস করে মানে ধপাস করে নিচে পড়ে গেল। মনে হলো কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কারণ সেই মোটরসাইকেলটি ডাবল স্ট্যান্ড করা ছিল। কিন্তু এরকম অবস্থায় সেই মোটরসাইকেলটিকে কেউ ধাক্কা না মারলে ওইটা নিচের কোনো ধপাস করে পড়ে যাওয়ার একদমই কথা না। মায়া সে বিষয়টা দেখে খট করে হেসে দিল। মানে তারা যে পড়ে গিয়েছে এবং পড়ে গিয়ে বেশ খানিকটা আঘাত পেয়েছে। একটা ছেলের মাথার পেছনে অনেকটা কেটে গিয়েছে এবং মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এটা দেখে শুরুতে মায়ার একটু মানে হাসি পেলেও পরবর্তীতে কষ্ট লাগলো। যে আমি আগেই বলেছি যে মায়া মনের দিক থেকে অনেক নরম একটা মেয়ে। তারপর সে দ্রুত করে দোকানে চলে গেল, কারণ একদিক থেকে তাদের প্রতি মায়ার হিংসাও হচ্ছে, আবার অন্যদিক থেকে সহানুভূতিও জাগছে। যাই হোক, যেটা করার আর কি, সে প্যাড নিয়ে দ্রুত বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যখন দরজাটা খুললো, তালা খুলে দরজা ঘরে ঢুকলো, সে মনে হচ্ছিল তার ঘরের ভেতরে তার আশেপাশে কেউ একজন আছে। হঠাৎ করে সে লক্ষ্য করলো রান্নাঘরের জানালা দিয়ে একটা বিড়াল ঘরের ভিতরে ঢুকেছে এবং সে সোফার উপর চুপচাপ বসে আছে। মায়া দেখে সেই বিড়ালটাকে তাড়াতে গেল, কিন্তু সেই বিড়ালটা এত পরিমাণ মায়াবী এবং এত চমৎকার যে তাকে তাড়ানোর সাহসই পেল না মায়া। তারপর মায়া সেই বিড়ালটিকে ওইখানে রেখে নিজের রুমে চলে গেল। তারপর স্যানিটারি প্যাড পরিবর্তন করে সে যখন আবার নিজের রুমের ভিতরে আসলো, দেখলো কিছু সেই বিড়ালটি তার ঘরেরই খাটের উপর বসে আছে। বিড়ালটা আসলে খুবই চমৎকার, গায়ে বেশ সুন্দর সুন্দর লোম এবং দেখতে খুবই কিউট। মায়া সেই বিড়ালটির কাছে আসলো। মায়া আবার এসব প্রাণীর দিকে খুব বেশি ভালো নজরে তাকায় এবং খুব ভালো লাগে তার। মায়া যখন বিড়ালটির কাছে আসলো, দেখলো কি যে বিড়ালটি খুবই সুন্দর এবং তার শরীরের পশমগুলো খুবই সফট। সেই বিড়ালটি সেখানে চুপচাপ বসেছিল, কিন্তু মায়া যখন তার শরীরে হাত দিল, তখন সেই বিড়ালটি উঠে এখান থেকে চলে গেল। কেন চলে গেল মায়া বুঝতে পারলো না। ওই বিড়ালটিকে ওই দিন আর মায়া দেখতে পেল না। সন্ধ্যার দিকে তার বাবা ফেরত আসলো। ফেরত এসে মায়ের জন্য বেশ কিছু খাবার দাবার নিয়ে এসেছে। সে চুপচাপ খেতে লাগলো।
কিন্তু মায়া কেন যেন মনে হচ্ছিল কেউ তার দিকে তাকিয়ে আছে এবং তার খাবার খাওয়ার জন্য তার দিকে দেখছে আর কি, এটাই তার মনে হচ্ছিল। এরকম করতে করতে সন্ধ্যা লেগে প্রায় রাত নেমে আসলো। সাধারণত মায়ের অভ্যাস ছিল যে রাত্রেবেলা মাঝে মধ্যে সে কোরআন শরীফ তিলাওয়াত করত, এবং এটা করতে বেশিরভাগ দিন হচ্ছে শুক্রবারের দিন। কোরআন শরীফ তিলাওয়াত করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে মায়া ঘুমায় এবং তার মায়ের জন্য দোয়া করে। সে এশার নামাজ শেষ করে কোরআন শরীফটা নিয়ে বসে পড়লো পড়ার জন্য। ওই ঘটনার কয়েকদিন পরের শুক্রবারেই সে এমনটা করলো আর কি। এর আগের শুক্রবারে তো তার ঋতুচক্রের জন্য এটা করতে পারেনি, যার কারণে সে এটা একটু বেশি করবে আজকে সেটা চিন্তা করলো। রাত 2টার দিকে ঘুমাবে সেটা ভাবলো। 2 ঘন্টা ঘুমিয়ে আবার ফজরের সময় উঠে নামাজ পড়ে আবার ঘুমালেই হবে। তারপর মায়া যেমনটা করলো সেটাই ভাবলো, সেটাই করলো। সে রাত 11টার দিকে কোরআন শরীফ নিয়ে বসলো এবং মোটামুটি কায়দায় প্রায় 2 ঘন্টা সে কোরআন শরীফ পড়লো। কিন্তু কখন যে সে পড়তে পড়তে কোরআন শরীফের ওপরই ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেও জানে না। কারণ হচ্ছে সে জানে যে নামাজ বিছিয়ে সে ওইটার উপর শুয়ে পড়েছে। কিন্তু মায়ের যখন ফজরের আজানের আগে ঘুম ভাঙলো, সে তখন দেখতে পেল সে তার নিজের বিছানায় শুয়ে আছে এবং তার গায়ে একটা পাতলা চাদর দেওয়া, মানে কাঁথার মতো জিনিস দেওয়া। রাতের বেলা হালকা হালকা শীত পড়ে। মায়া দেখে অবাক হয়ে গেল। সে লাফ দিয়ে উঠে পড়ল। তার পরনে যে জামা ছিল সেটাই রয়েছে এবং সে যেখানে শুয়েছিল সেখানটায় সে নেই, সেখানের কোরআন শরীফও নেই, এমনকি জায়নামাজ যে বিছানো ছিল সেই জায়নামাজটাও সেখানে নেই। মায়ার সত্যি অনেক অবাক লাগলো, কারণ সেটা এত মন ভুলো হয়ে যায়নি যে সে কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে এবং সেই ঘুমন্ত অবস্থায় কোরআন শরীফ জায়গার মতো রেখে দিয়েছে এবং সেই সাথে জায়নামাজ ওঠানো, সেইখানে সেরকমভাবে শুয়ে আছে। আর এই কাঁথাটা কোত্থেকে আসলো? এটা তো তাদের ঘরের কোনো কাঁথা নয়। খুবই চমৎকার, এবং এই কাঁথা থেকে খুব চমৎকার সুঘ্রাণ আসছে। সে নাকের কাছে নিয়ে সেই সুঘ্রাণটা নিতে লাগলো। এত চমৎকার সুঘ্রাণ যে মায়া সত্যি সত্যি যেন পাগল হয়ে যাবে এরকম অবস্থা। মায়া কিছুই বুঝতে পারছে না। তারপর সে উঠে পড়ল। উঠে দ্রুত ওযু করে নামাজ পড়ে নিল। আজকেও সালাম ফেরানোর সময় প্রথমবার সে দেখল কেউ একজন তার চেয়ারের উপর বসে আছে, এবং দ্বিতীয়বার ফিরে যখন চেয়ারের দিকে তাকালো সে কাউকেই দেখতে পেল না। তার সঙ্গে আজব আজব সব ঘটনা ঘটছে। কিসের জন্য ঘটছে মায়া কিছুই বুঝতে পারছে না। ওই কাঁথাটা এই ঘরে আসার পর থেকেই কেমন যেন ঘরের ভেতরে একটা অদ্ভুত খুশবুতে ভরে গিয়েছে। এত চমৎকার খুশবু মায়ের ঘরে সবসময় পাওয়া যায়। মায়া সেই খুশবু অনেক পছন্দ করে। প্রথম দিন তো তার কাছে অনেকটা অন্যরকম লেগেছে, কিন্তু যখন দ্বিতীয় দিন থেকে হঠাৎ করে মায়ার মধ্যরাতে ঘুম ভেঙে যেতে লাগলো, মধ্যরাতে উঠেই মায়া এরকম চমৎকার খুশবুটা পেতে লাগলো। ওই দিনের পর থেকে কেন যেন মায়ের 12টার পরপরই ঘুম ভেঙে যায় এবং সে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। এটা অবশ্য ভালো অভ্যাস যে তাহাজ্জুদের নামাজটা সে পড়তে পারে, কিন্তু এরকম একটা সিচুয়েশন মায়ের জীবনেই প্রথম। কেন যেন মনে হয় যে তাকে কেউ দেখছে এবং তার ঘরের ভিতরে কেউ আছে, এবং সেই সুঘ্রাণটা সেটা স্পষ্ট জানান দিচ্ছে। মায়া ওই দিনও ঘুম থেকে উঠে গেল। উঠে সে ওযু করে নামাজ পড়তে গেল এবং নামাজ পড়ছিল। কেন যেন মনে হচ্ছিল সেই পাশের চেয়ারটাই কেউ যেন বসে আছে। মায়া দ্রুত সালাম ফিরিয়ে তাড়াতাড়ি লাইট জ্বালালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আশ্চর্য বিষয়, এরকম করতে করতে মাঝখানে একটি সপ্তাহ আবার কেটে গেল। মায়ার শুক্রবার আবার ফেরত আসলো এবং শুক্রবারের দিন মায়া কোরআন শরীফ তিলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে একদম ঘুমায়, একবারে ঘুমায় আর কি। মায়া আবার তাহাজ্জুদের নামাজ পড়লো এবং কোরআন শরীফ তিলাওয়াত করলো। নামাজ পড়তে পড়তে মানে ওইখানেই যে কখন ঘুমিয়ে পড়েছে সেটা মায়া নিজেও জানে না। কোরআন শরীফ তিলাওয়াত শেষে মায়া ও নামাজ পড়ে ওইখানে ঘুমিয়ে পড়েছে এবং আচমকা সেই একই ঘটনা মায়ের সঙ্গে ঘটলো যে সে ওইখানেই জায়নামাজের উপরই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কেউ একজন তাকে ধরে এই বিছানার উপর দিয়ে গিয়েছে এবং সেই চাদরটা তার গায়ে জড়িয়ে দিয়ে গেছে, যে চাদরটা এর আগের দিন তার গায়ের মধ্যে ছিল। তার বাবা তো এটা করতে পারবে না, কারণ ঘরের দরজা তখন বন্ধ। মায়ের ওরকমভাবে ফজর আজানের আগে ঘুম ভেঙে সে আচমকা জিনিস দেখে সত্যি এবার প্রচন্ড পরিমাণ অবাক হলো, কারণ সে নিজেও জানে যে সে জায়নামাজের উপরেই নিজে থেকে ঘুমিয়ে পড়েছিল, কারণ বিছানায় আসার মতো সেরকম মানে ওই অলস লাগছিল তার কাছে আর কি। তারপর মায়া বুঝতে পারলো যে কেউ তো একজন আছে যে তাকে ফলো করছে এবং যে তাকে সবসময় তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে জিনিসটা কে এবং এরকমটা কেন হচ্ছে তার সঙ্গে, সবকিছু মিলিয়ে মায়ার কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। মায়া পরের দিন সকালবেলা উঠে সারাদিনই এইগুলো ভাবতে লাগলো যে তার আশেপাশে কি কেউ আছে, কেউ কি তাকে দেখছে। মায়ের এই জিনিসগুলো একটু একটু করে ভালো লাগতে শুরু করলো। সেই সুঘ্রাণ, হঠাৎ করে সুঘ্রাণটা বন্ধ হয়ে গেলে মায়ের কেমন যেন খারাপ লাগতো, এবং এই কারণে কি মায়ের মন খারাপ থাকতো সবসময়।
রাতের বেলা মায়ার অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হতো, এবং কেন হতো এটা মায়া নিজেও বলতে পারবে না। হয়তো সে যুবতী হয়েছে বলে এইসব সুঘ্রাণ তার কাছে ভালো লাগে। মায়া এরকম করতে করতে আবার 1 সপ্তাহ মাঝখানে কেটে গেল, এবং সেই শুক্রবার আবার আসলো। এই শুক্রবার যে মায়ের জীবনটা এরকমভাবে বদলে যাবে বা এরকম হবে, আচমকা মায়া সেটা বুঝতেই পারেনি। মায়া 9টা-10টার দিকে খেয়ে দিয়ে দ্রুত নামাজ শেষ করে তার কোরআন শরীফটা নিয়ে বসলো। মায়া বেশ খানিকক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করছিল, অনেকক্ষণ যাবৎ কোরআন শরীফ তিলাওয়াত করছিল। হঠাৎ করেই মায়া খেয়াল করলো যে তার সোফার ওপর কেউ একজন বসে আছে। তার রুমের যে সোফা ছিল, সেই রুমের সোফার ওপর কেউ একজন বসে আছে। মায়া প্রথম সেটাকে একদম স্বাভাবিকভাবে নিল, কারণ এর আগেও মায়া এরকম চোখের ধোঁকা অনেক কিছু দেখেছে। কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে হঠাৎ আচমকা যখন পুরোপুরিভাবে নজর গেল, দেখলো সত্যি সত্যি কেউ একজন তার সোফার ওপর বসে আছে। ঠিক তখনই মায়া জায়নামাজ থেকে ছিটকে একটুখানি সরে গেল, কারণ এবার সেই অবয়বটি সরে যাচ্ছে না। এর আগে সালাম ফেরানো অবস্থায় হয়তো সেই অবয়বটি সরে যাচ্ছিল, কিন্তু এবার সরে যাচ্ছে না। মায়া খুব সুন্দরভাবে গুনগুন করে কোরআন শরীফ তিলাওয়াত করে, যা শুনতে অসাধারণ লাগে এবং অমায়িক লাগে। মায়া যখন সামনের দিকে তাকালো, এবার আর সেই অবয়বটি সত্যি সত্যি সরে যাচ্ছে না। কি ব্যাপার? মায়া বুকে থুতু নিয়ে অনেকটা পেছনে সরে গেল এবং অনেক সাহস সঞ্চয় করে সেই অবয়বটিকে জিজ্ঞেস করলো, আপনি কি আপনি এখানে কি করছেন? আপনি কি সত্যি, নাকি আমার মনের ভুল? সেই লোকটি যে কিনা সোফার উপর বসেছিল প্রথমবারের মতো কথা বলল যে, মায়া, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি। তখন সেই খুশবুটি পুরো রুমের ভেতরে অস্বাভাবিকভাবে যেন ছড়িয়ে পড়েছে, এবং মায়ার কাছে সেই খুশবুটি এত চমৎকার লাগছে যে সেই খুশবুটি মায়ার মনকে এবং হৃদয়কে নাড়িয়ে দিচ্ছে। মায়ার বিছানার সোফার উপর যে লোকটি বসে আছে সেটি যে একটি ছেলে, সেটা মায়ের বুঝতে একটু দেরি হলো না। আর এই ছেলেটি এই ঘরের ভিতরে প্রবেশ কিভাবে করলো সেটার মায়ের মাথা ঢুকছে না। মায়া দ্রুত উঠে তারপর সেই লাইটটি জ্বালালো, কারণ লাইট না জ্বালালে সেই ছেলেটিকে তো সে দেখতে পাচ্ছে না, এবং সেটা কোনো ভূত প্রেত নাকি মানুষ সেটা বোঝার জন্য তাকে লাইটটা জ্বালাতেই হবে। তার হাতের কাছেই বেড সুইচটা সে জ্বালানোর সঙ্গে সঙ্গে লাইটটা খট করে জ্বলে উঠল, এবং মায়া দেখতে পেল সেই ছেলেটি তার মুখের ওপর হাত দিয়ে ফেলেছে, কারণ আলোতে নাকি তার মুখ ঝলসে যাচ্ছে। সেই ছেলেটি বারবার করে বলতে লাগলো, আলোটি বন্ধ করে দিন আপনি, আমার চোখ জ্বলছে, আলোটি বন্ধ করে দিন। কিন্তু মায়া তো আর আলো বন্ধ করবে না, কারণ আলো বন্ধ করলে তো মায়ের ভয় লাগছে। এবং মায়া যখন দেখতে পেল যে তার সামনে সাদা রঙের পাঞ্জাবি এবং মাথায় একটা পাগড়ি পরা, মুখে লম্বা লম্বা দাড়ি এবং খুবই সুন্দর দাড়িওয়ালা একটা ছেলে বসে আছে, তখন মায়া খানিকটা স্বাভাবিক হলো যে না, এটা একটা ছেলে এবং এটা কোনো ভূত প্রেত না, কারণ তার পোশাক আশাক দেখিয়ে বোঝা যাচ্ছে সে খুব ভদ্র এবং ভদ্র ঘরের সন্তান। কিন্তু একজন ভদ্র ঘরের সন্তান একটা যুবতী মেয়ের ঘরে কি করছে সেটাই মায়া বুঝতে পারছে না। মায়া তখন ছেলেটিকে জিজ্ঞেস করলো যে, আপনি আমার রুমে কি করছেন? আশ্চর্য তো, আপনি কিভাবে ঢুকলেন? দ্রুত বের হয়ে যান এখান থেকে, আমার আব্বাজান যদি দেখতে পায় তাহলে কি ভাববে? ছি 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 ছি, দ্রুত বের হয়ে যান আপনি। তখন ছেলেটি তার মুখের কাছ থেকে হাতটা সরালো, কারণ পিটিটি পিটির করে সে চোখটা মেলতে লাগলো আর কি। হাতটি সরিয়ে যখন আস্তে আস্তে চোখটা মেললো, মায়া ছেলেটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল, কারণ এত সুদর্শন কোনো ছেলেকে মায়া এর আগে কখনো দেখেনি। এবং তার সামনে যে ছেলেটি বসে আছে, একদম জান্নাতের পুরুষের মতো দেখতে, কি অসাধারণ এবং কি চমৎকার দেখতে ছেলেটিকে। মুখে যেরকম নুরানি দাড়ি, মাথায় কি সুন্দর পাগড়ি, কি সুন্দর ঠোঁট, চেহারা এবং তার গঠন, এবং সে যে পাঞ্জাবিটা পরে আছে, সব মিলিয়ে মায়ের এত পরিমাণ মন কেড়েছে যে সে আর কিছুই বলতে পারছে না। তখন সেই ছেলেটি বলে উঠল, আমি আপনাকে আসলে বিরক্ত করতে চাইনি, কিন্তু কেন যেন আপনাকে প্রত্যেকদিন না দেখলে আমার ভালো লাগে না, যার কারণে আমি আপনাকে দেখার জন্য চলে আসি। বিগত 1 মাসের বেশি সময় ধরে আমি আপনাকে দেখছি, কিন্তু কখনো সাহস হয়নি আপনার কাছে আসার। মায়া তখন বলল, আপনি আমাকে দেখছেন মানে আমি কিচ্ছু তো বুঝতে পারছি না। ঠিক তখনই সেই ছেলেটা সেখান থেকে আচমকা গায়েব হয়ে গেল। মায়া সত্যি এবার ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে চিৎকার দিয়ে ঘরের বাইরে চলে গেল। মায়ের বাবা ছুটে এসে বলল, কি হয়েছে মা? মায়া তখন বলল, ওইখানে কিছু একটা দেখে আমি ভয় পেয়েছি। এটা কি মায়ের ভ্রম ছিল নাকি অন্য কিছু? সে কিছুই বুঝতে পারছে না। আগামীকাল মায়াদের একটি বিয়ের অনুষ্ঠান ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে তাদের যাওয়ার কথা ছিল। মায়া বলল, আব্বাজান, আমার না খুব ভয় লাগছে, তুমি কি আমার ঘরে আমার সোফার উপরে এসে ঘুমাবে?
আমার না ভয় লাগছে খুবই। তখন মায়ের বাবা বলল, আচ্ছা ঠিক আছে মা, তুই ঘুমা আরাম করে, আমি তোর ঘরে সোফার উপর শুয়ে আছি, কিচ্ছু হবে না, ঠিক আছে। তখন মায়া একটু আরাম করে ঘুমালো, মানে শুলো, কিন্তু ঘুম আসছিল না, কারণ সেই ছেলেটির চেহারা বারবার মায়ের চোখে ভেসে আসছিল। কারণ ছেলেটিকে দেখতে আসলেই মাশাআল্লাহ খুব চমৎকার ছিল। মায়া প্রথম দেখায় ছেলেটির প্রেমে পড়ে গিয়েছে, কিন্তু সেটা তো সে ছেলেটাকে কোনোভাবেই বলতে পারছে না, আর বলবেই বা কিভাবে। ছেলেটা ওইভাবে আচমকা যে কোথায় চলে গেল সেটি তো মায়া বুঝতে পারছে না। সত্যি মায়া খুব ভয় পেয়েছে, এবং ভয় পেয়ে ওই রাতেই 2-3 বার চিৎকার চেঁচামেচি করে উঠে গেল। তার বাবা বলল, কি হয়েছে মা, কি হয়েছে মা? তখন মায়া বলল, না বাবা কিছু না। ফজরের আজান দিলে মায়ার পুরোপুরিভাবে ঘুম ভাঙলো। নামাজ টামাজ পড়ে এসে আর ঘুমালো না। রাত্রে তারা ছাড়া ছাড়া ঘুম হয়েছে, আর সকালবেলা উঠে তাদেরকে একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যেতে হবে। মায়া খুব সুন্দর করে সেজেছে, কারণ বিয়ে বাড়িতে যেতে হলে তো সাজতে হবে একটু, আর যেহেতু ঘরোয়া অনুষ্ঠান আর ইসলামিক শরিয়ত মোতাবেক বিয়ে, মেয়েরা তো ঘরের ভিতরেই থাকবে, তাই না। মায়া খুব সুন্দর করে সেজে বোরকা পরে নিল, কারণ হচ্ছে বাইরে তো তার চেহারা কেউ দেখতে পাবে না। তারপর মায়া তার বাবার সঙ্গে যেতে লাগলেন। একটা সময় সে বিয়েবাড়িতে পৌঁছে গেল, এবং বিয়েবাড়িতে পৌঁছে বিয়ের সমস্ত আয়োজন বা আমেজ বা আত্মীয় স্বজন যারা ছিল তাদের সঙ্গে কথা বলছিল, মেলামেশা করছিল। হঠাৎ করে মায়া লক্ষ্য করলো দুজোড়া চোখ তাকে দূর থেকে হয়তো দেখছে। মায়ের আচমকা চোখটা সেই দুজোড়া চোখের দিকে চলে গেল। সে দেখতে পেল বিয়েবাড়ির একদম নিচের দিকে একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে। মায়া ভালো মতো খেয়াল করে দেখলো এই ছেলেটি আর কেউ নয়, এই ছেলেটি গতকালকে তার রুমে এসেছিল। এবং মায়া সেই ছেলেটিকে দেখে তার পেছন পেছন লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে দেখলো ছেলেটি সেখানে নেই। তারপর অনেকক্ষণ পরে ছেলেটি দেখলো, মায়া দেখলো তার পেছন সাইডে ছেলেটি দাঁড়িয়ে আছে, তার থেকে 7-8 হাত দূরে। মায়া খুব সুন্দর করে শাড়ি পরেছে, মায়াকে দেখতে আসলেই পরীর মতো লাগছে এবং খুব সুন্দর লাগছে। ছেলেটির মুখোমুখি হয়ে মায়া একটু লজ্জা পেল, এবং ছেলেটি মায়াকে এক নজরে দেখছিল। তারপর খানিকক্ষণ বাদে মায়া যখন ছেলেটির কাছে যেতে গেল, দেখলো কি যে সে ছেলেটি সেখানে নেই। পুরো বিয়ে বাড়িতে বেশ কয়েকটা জায়গায় মায়া ছেলেটিকে দেখলো এবং কথা বলার জন্য কাছে যাওয়ার চেষ্টাও করলো, কিন্তু সেই ছেলেটি আচমকা কোথায় যেন গায়েব হয়ে যায়। সেটাই মায়া বুঝতে পারে না। পুরো বিয়ে বাড়িতে মায়া অনেকবার চেষ্টা করেছে যে ছেলেটির সঙ্গে কথা বলবে, এবং ছেলেটি এই বিয়ে বাড়িতে কি করছে সেটাই সে জিজ্ঞেস করবে। আর গতকালকে সেরকম ভাবে মায়ার সত্যি মাথার মধ্যে কিছুই ঢুকছে না যে ছেলেটি কি হঠাৎ করে আসে কিভাবে, আর হঠাৎ করে গায়েব হয়ে যায় কিভাবে। তারপর মায়া ওদিনকে বিয়ে টিয়ে খেয়ে বাড়িতে চলে গেল। সন্ধ্যার দিকে যখন তারা বাড়ি ফিরছিল, মায়ার কানের কাছে সেই গরম বাতাস এবং সুঘ্রাণটা আবার আসতে লাগলো, এবং মনে হচ্ছিল কেউ তার কানের কাছে তার নামটি বলে যাচ্ছে, মায়া, এরকম ভাবে। কিন্তু মায়া কোনোভাবেই সেই গন্ধ এবং সুঘ্রাণের সোর্স খুঁজে পাচ্ছিল না। তারপর ওই দিন সন্ধ্যার পরে মায়া বাড়িতে চলে গেল, গিয়ে সুন্দর মতো তার শাড়ি, জামা কাপড়, গহনা সব খুলে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানায় ঘুমাতে যাবে, আচমকা লাইট বন্ধ করার পরে দেখলো সেই অববাইটি তার সোফার উপর বসে আছে, এবং রুমের ভিতরে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। বেশ খানিক্ষণ আগেই এসেছে, কিন্তু মায়া সেটাকে খুব একটা আমলে নেয়নি। তারপর যখন পুরোপুরিভাবে বুঝতে পারলো যে ছেলেটি তার রুমের ভিতরেই আছে, তখন মায়া আলো জ্বালিয়ে ফেললো। আলো জ্বালিয়ে বলল, আচ্ছা আপনি কে বলুন তো? আপনি এরকমভাবে আমাকে ফলো কেন করছেন? আপনি এরকমভাবে আমার ঘরের ভিতরে কিভাবে আসেন? আমি তো কিছুই বুঝতে পারি না। তখন সেই ছেলেটি বলল, মায়া, আপনি যে এত বোকা সেটা তো আগে জানতাম না। মায়া তখন বলল, আমাকে বোকা বললেন কিসের জন্য? আপনাকে কিন্তু এটা কিন্তু ঠিক না। আপনি বোকা বলবেন কিসের জন্য আমাকে? আমি কি বোকা নাকি? মায়ের প্রায় কাঁদো কাঁদো ভাব চলে আসলো। তখন সেই ছেলেটি বলে উঠল, আরে এরকম আমি তো এমনিতেই বলেছি। না, আপনি অনেক ভালো এবং খুব সুন্দরী। আসলে সত্যি কথা বলতে কি, আমি আপনাকে দেখে বিমোহিত হয়ে গিয়েছি, যার কারণে আমি আপনার পিছু পিছু যাই। সত্য কথা বলতে এটাই সত্যি কথা। মায়া তখন বলল, বিমোহিত হয়ে গিয়েছেন মানে? তাই বলে এরকমভাবে আপনি রুমে চলে আসবেন? আমার আব্বা যদি দেখে ফেলে? তখন সেই ছেলেটি বলল, আপনার আব্বা কিচ্ছু টের পাবে না, কারণ আপনার আব্বা দেখতেই পাবে না যে আমি ঘরের ভিতরে এসেছি। মায়া তখন বলল, আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আপনি কে বলুন তো? আপনি এখনই এই ঘর থেকে বের হয়ে যান। মায়া মনে মনে ভাবছিল যে ছেলেটি এখানে থাক, কিন্তু মুখে মুখে বলছিল এখান থেকে চলে যাও। কারণ হচ্ছে যদি এখান থেকে চলে যায় তাহলে ছেলেটিকে সে দেখতে পাবে না, আর যদি থাকে তাহলে সে মনে মনে ভাববে যে ছেলেটিকে এখানে রেখে দিয়েছে সে, যার কারণে সে তাকে তাড়িয়েও দিচ্ছে, আবার যেতেও দিচ্ছে না। তখন মায়া তাকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আপনি কে? আপনি আমাকে বিয়ে বাড়িতে ফলো করলেন, গতকালকে আপনাকে দেখলাম, এর আগেও কয়েকদিন আমার রুমে আপনাকে দেখেছি, কিন্তু আমি যখন তাকাই তখন আমি আপনাকে দেখতে পাই না। আপনি কে সত্যি করে বলুন তো আমাকে? ছেলেটি তখন বলল, মায়া, আমি যদি সত্যি কথা বলি
তাহলে তুমি আমাকে তিরস্কার করবে না তো, বা আমাকে তাড়িয়ে দিবে না তো? তখন মায়া বলল, না, আমি আপনাকে তাড়িয়ে দিব না, আপনি বলুন আপনি কে? তখন সেই ছেলেটি বলল, আসলে আমি কোনো আশরাফুল মাখলুকাত না। মায়ার প্রথমে বুঝতে একটু কষ্ট হলো, বলল কি যে আশরাফুল মাখলুকাত না মানে আমি বুঝতে পারিনি আপনার কথা। তখন সেই ছেলেটি বলল, আসলে আমি আশরাফুল মাখলুকাত না, আমি জিন জাতিদের মধ্যে একজন, এবং আমার পরিবার, বাবা মা এবং আমি নিজেও একজন জিন। এই কথা বলার পর মায়া অনেকটা ভয় পেল, এবং ভয় পেয়ে সত্যি সত্যি সে এবার কুকড়ে মুচড়ে গেল আর কি। তখন সেই ছেলেটি মায়াকে বলল, মায়া, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করার জন্য আসিনি, আপনি আমার কথাগুলো শুনুন, তারপর না হয় আপনি সিদ্ধান্ত নেবেন। তখন মায়া বলল যে আপনি এখান থেকে এখনই চলে যান, আমি কোনো আমার সত্যি খুব ভয় লাগছে, আপনি ক্ষতি করতে আসুন বা যাই আসুন, আমার আসলে খুব ভয় লাগছে, আপনি এখান থেকে চলে যান। ছেলেটি ইতস্তত করে বলল, মায়া, আমার কথা তো শুনবেন আপনি, কথাগুলো না শোনার পরে যদি মনে হয় যে আমার চলে যাওয়া উচিত, তাহলে আমি এখান থেকে চলে যাব, আর যদি মনে হয় যে না, থাকতে হবে, তাহলে আমি থাকবো। মায়া অনেকটা সাহস সঞ্চয় করে অনেকক্ষণ চুপচাপ থেকে তারপর বলল, আচ্ছা ঠিক আছে, বলুন আপনি কি বলতে চান। ছেলেটাকে দেখে প্রথম মায়ের অনেক ভালো লেগেছিল, এখন অবশ্য ভালো লাগছে, কিন্তু যখন শুনেছে যে সে একজন জিন, তখন মায়ের মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে, একটা ভয় কাজ করছে। কিন্তু ছেলেটা তাকে অনেকক্ষণ কনভিন্স করার পরে মায়া বুঝতে পারলো যে না, এটা ঠিক আছে, ছেলেটা নিশ্চয়ই কোনো খারাপ জিন নয়, ভালো জিন। মায়া অনেকবার তার দাদির কাছ থেকে জিনের গল্প শুনেছে, এমনকি তার মায়ের কাছ থেকেও শুনেছে জিনেরা অনেক খারাপ হয় এবং তারা অনেক দুষ্টু হয়, কিন্তু মায়া এই জিনটাকে দেখে ভালোই মনে হচ্ছে। সেই ছেলেটি বলতে লাগলো যে আমি আসলে একটা জিন। ওই দিন যখন আপনি আপনার বাবার সঙ্গে ওই রাস্তা ধরে আসছিলেন, ওই দিনকে প্রথম দেখাই আপনার প্রতি কেমন যেন একটা মায়া কাজ করা শুরু করে আমার। তারপর আপনার পিছন পিছন আপনাদের বাড়ি পর্যন্ত চলে আসি। তারপর যখন আপনি আপনার রুমে ঢুকলেন এবং কাপড় চোপড় খুললেন, মানে আমি ওইরকম কথা বলছি না আর কি, মুখের নাকাপটা যখন খুললেন, তখন আপনাকে দেখে আমার এত ভালো লাগলো, আর আপনাকে সত্যি সত্যি আমার কণ্ঠ দেখে এবং আপনার এরকমভাবে পর্দা করা দেখে প্রথম আপনার পেছন পেছন এসেছিলাম, কিন্তু আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না আপনার চেহারা দেখার। কারণ হচ্ছে লুকিয়ে লুকিয়ে এই জিনিসগুলো দেখা অনেক খারাপ একটা জিনিস, এবং আপনার চেহারা সেদিনকে দেখে মূলত হচ্ছে আপনার পর্দা করা, এরকমভাবে আয়াতুল কুরসি পড়া এবং সমস্ত কিছু। আমি নিজেও কিন্তু একজন হাফেজ, সেটা কিন্তু আপনি জানেন কিনা জানি না, আপনিও একজন হাফেজা, আমি জানি সেটা, এবং আমি নিজেও একজন হাফেজ। তো ওই দিনকে আপনার সেরকম চালচলন, আপনার কণ্ঠ এবং পরবর্তীতে আপনার চেহারা দেখে আমার এত বেশি ভালো লেগে গিয়েছে যে আমি ওই দিনের পর থেকেই কেন যেন মন খারাপ লাগতো আপনার জন্য। আপনার প্রতি একটু একটু করে আমার ভালোবাসাটা জাগ্রত হতে শুরু করলো, এবং আপনার প্রতি আমি যে কবে নিজের মনের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার যখনই খারাপ লাগতো তখনই আমি আপনাকে দেখার জন্য চলে আসতাম। তারপর আপনি দেখতাম যে কোরআন পড়ে এরকমভাবে কোরআন শরীফের উপরই ঘুমিয়ে পড়েছেন, তখন আমি আপনাকে বিছানার উপর দিয়ে আসতাম। সত্যি কথা বলতে আমি কিন্তু আপনাকে টাচ করিনি, আমি আমার জিনেদের শক্তির বলে আপনাকে উঠিয়ে ওইখানে দিয়ে আসতাম, এবং আপনাকে ওই আমার যে চাদরটা, ওইটা হচ্ছে আমার চাদর, এটা আমি আপনাকে দিয়েছি ব্যবহার করার জন্য, কারণ আপনার ঘরে আমি কোথাও চাদর খুঁজে পাইনি। আমি দেখতে পেলাম যে আপনি একটু ঠান্ডায় কুচিমুচি ধরে শুয়ে আছেন, যার কারণে আমার ঘর থেকে চাদরটা এনে আমি আপনাকে দিয়েছি, এবং এটা আমাদের ওইখানকার বিশেষ সুতা দিয়ে তৈরি। তখন মায়া বলল কি যে আপনি তাহলে এতদিন আমাকে ফলো করেছেন, আমি যা করেছি, যত কিছু করেছি, একটা মেয়েকে এরকমভাবে ফলো করা কি ঠিক? একটা মেয়ে কত ধরনের পজিশনে থাকে, কত রকম ঘরের ভিতরে ওড়না ছাড়া যে কোনোভাবে থাকতে পারে। তখন সেই ছেলেটি বলল, দেখুন আমি জানি সেটা, এবং আমি সেরকম পরিস্থিতিতে আপনাকে দেখলে আমি কখনোই এই রুমের ভিতরে থাকিনি। আপনি যখন স্বাভাবিক পরিস্থিতিতে থাকতেন অথবা পর্দাশীল অবস্থায় থাকতেন, আমি তখনই কেবলমাত্র আপনার কাছে এসে আপনাকে দেখেছি এবং আপনার প্রেমে পড়ে গিয়েছি। আসলে আমি নিজেও নিজের অজান্তে আপনার প্রেমে পড়ে গিয়েছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মায়া তখন বলল, সেটা আপনি ঠিক করেননি, এবং আপনি এখনও কাজটা ঠিক করেননি। আমি একটা যুবতী মেয়ে, এরকম একটা যুবতী মেয়ের ঘরে আচমকা আসাকে ঠিক হয়েছে আপনার? ছেলেটি তখন বলল, না আসলে আমার ঠিক হয়নি, আমি তো আমার ভুল স্বীকার করছি, কিন্তু আমি কেন যেন আপনাকে না দেখে এই কয়েকদিন একদমই থাকতে পারছিলাম না, যার কারণে আপনার রুমে এসেই আমি বসে থাকতাম। কিন্তু আপনি যেরকমভাবে আচমকা আমাকে দেখে ফেলবেন এবং আচমকা লাইট জ্বালিয়ে ফেলবেন, সেটাই আমি বুঝতে পারিনি। তারপর মায়া বলল কি যে আপনি যে কাজগুলো করেছেন সেটা একদমই ঠিক করেনি, খুবই জঘন্যতম কাজ।
আপনি আমাকে ভালোবাসেন ভালো কথা, কিন্তু আপনি যেসব কাজ করেছেন এই স্বভাবগুলোর কারণে আমি আপনাকে গ্রহণ করতে পারছি না। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই স্বভাবগুলো যদি ভালোও থাকতো তাও আমি আপনাকে গ্রহণ করতাম না। কারণ আপনি হচ্ছেন একটা জিন এবং আমি হচ্ছি একটা মানুষ। জিন এবং মানুষের বিয়ে কোনোদিন সম্ভব নয়। আপনি দয়া করে এখান থেকে চলে যান, এবং আপনাকে বিয়ে করলে আমার বাবা কখনো এই জিনিসটা মেনে নেবে না, এবং আমি আমার বাবার বিরুদ্ধে কখনো যেতে পারবো না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। তারপর সেই ছেলেটির মন খারাপ হয়ে গেল। সেই জিন ছেলেটি সেখান থেকে মায়ার নির্দেশে চলে গেল। বলল কি, আচ্ছা ঠিক আছে মায়া, আমি চলে যাচ্ছি। আমি সত্যি সত্যি অনেক মর্মাহত এবং আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি। আপনি দয়া করে এই বিষয়গুলো একটু চিন্তা করে দেখবেন। তারপর সেই ছেলেটি সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের মনটা ভীষণ রকমের খারাপ হয়ে গেল, কারণ মায়াও যে মনে মনে সেই ছেলেটিকে ভালোবেসে ফেলেছে। সেই জিন হবার কারণে মায়া তার প্রতি আরও বেশি মনোযোগ এসেছে, কারণ মায়া অনেক জিনের গল্প শুনেছে এবং জিনের নাকি খারাপ হয় সেটা শুনেছে, কিন্তু এই ছেলেটিকে দেখে একটু খারাপ মনে হচ্ছে না। মায়ের সমস্ত কথা শুনে এখন সে বুঝছে যে তার বড় বোন কেন সেই ছেলেটির সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং কেন প্রেম করতো এবং প্রেমের মজা এবং কষ্ট কেন এরকম। সে ছেলেটিকে প্রচুর পরিমাণ মিস করতে শুরু করলো। সারা রাতে এপাশ ওপাশ করতে লাগলো, কিন্তু তার ঘুম কোনোভাবে আসলো না। সে পরের দিন ঘুম থেকে উঠে কেন যেন সারাদিন ভরে তার কথা ভাবতে লাগলো, এবং পুরো দিনই শুধুমাত্র সেই জিন ছেলেটার কথা তার মনের মধ্যে ভাসতে লাগলো। সে কাজেও অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, সে সমস্ত কিছুতে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। রান্না করতে গিয়ে খাবারে লবণ দেয়নি, আবার রুটি পুড়িয়ে ফেলেছে। তার বাবা বলল, কি রে মা, তোর কাজে মনোযোগ নেই, খাবারে লবণ হয়নি, আবার রুটি পুড়িয়ে ফেলেছিস। সব মিলিয়ে মায়ার একটু অন্যরকম ইতস্তত বোধ হচ্ছে। এরকম করে প্রায় সপ্তাহখানিক মায়ের কেটে গেল, কিন্তু মায়া এবার বুঝতে পারলো যে সে সত্যি সত্যি ছেলেটাকে তার মনের একদম গভীর থেকে ভালোবেসে ফেলেছে, কারণ সেই ছেলেটাকে ছাড়া তার কিচ্ছু ভালো লাগছে না। এমনকি সে ঘরের ভিতর প্রায় দিনই একা একা থাকে। মাঝে মধ্যে ওই পাশের বাড়ির মেয়েগুলো তার সঙ্গে গল্প করার জন্য আসে, কিন্তু মায়ার এত পরিমাণ কষ্ট হতে লাগলো যে সে কষ্ট একদমই সহ্য করতে পারছিল না। তার খুব কষ্ট হচ্ছিল এবং সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। এমনকি সে প্রত্যেকদিন রাত্রে সেই ছেলেটার জন্য কান্না করত, বলতো কি যে, আপনি কোথায় গেলেন, আপনার জন্য আমার খুব খারাপ লাগে। সে মনে মনে এগুলো করতো, যদিও প্রকাশ করতো না, এবং মনে মনে সে বিছানার সঙ্গে শুয়ে শুয়ে কান্না করত। ওই দিন রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ শেষ করে মায়ের খুব বেশি কান্না পাচ্ছিল এবং সে জানালার পাশে বসে কান্না করছিল। সে তখন একটু জোরে জোরেই বলতে লাগলো, আপনি কোথায় গেলেন বলুন তো, আপনাকে ছাড়া যে আমার একটু ভালো লাগে না, আমি আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। ঠিক তখনই সেই ঘ্রাণটা সে পেতে লাগলো এবং ঘ্রাণটা অনেক তীব্রকর হতে লাগলো। তার মানে বুঝতে পারলো সেই ছেলেটি ঘরের ভিতরেই আছে, এবং মায়া পেছন দিকে তাকিয়ে দেখলো তার একদম ঠিক সামনে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। ডিম লাইটের আলোতে সেই ছেলেটিকে পুরোপুরিভাবে অবয়বের মতো দেখা যাচ্ছে। ঠিক তখনই মায়া নিজের অজান্তে সেই ছেলেটিকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল, এবং প্রথমবারের মতো জীবনের প্রথম এরকম অনুভূতি মায়া এমনটা কেন করলো সে নিজেই পরবর্তীতে অনুশোচনায় বাঁচল না আর কি। কারণ একটা ছেলে একটা পরপুরুষকে সে এরকমভাবে জড়িয়ে ধরলো, তাও আবার সে মানুষ নয়, সে একটি জিন। সে শক্ত করে জড়িয়ে ধরার পর সে ছেলেটি সত্যিই ভয় পেয়েছে, এবং সে একজন জিন হয়েই ভয় পেয়েছে যে মায়া তাকে এত শক্ত করে এরকমভাবে জড়িয়ে ধরলো। এবং প্রথমবারের মতো সেই ছেলেটির হার্টবিট অনেক বেশি বেড়ে যেতে লাগলো। মায়ের হার্টবিট তো বেড়েছেই, সে যখন মায়া যখন ছেলেটিকে জড়িয়ে ধরলো, মায়ের কান একদম সোজাসুজি ছেলেটির হার্টবিটের উপর পড়লো। কারণ হচ্ছে সেই ছেলেটিকে সে যখন খেয়াল করলো, সাধারণত হার্ট আমাদের বাঁ পাশে থাকে, কিন্তু মায়ের কান ডান পাশে পড়েছে, এবং সে বুঝতে পারলো যে ছেলেটির হার্ট ডান পাশে। তখন মায়া আচমকা ছেলেটিকে ছেড়ে দিল এবং বলল, সে কি, আপনার ডান পাশে এরকম হার্টবিট হচ্ছে কিসের জন্য? তখন সে ছেলেটি বলল, জিনেদের হার্ট ডান পাশে থাকে এবং এই পাশেই হয়। তখন মায়া অনেকটা লজ্জা পেয়ে সেখান থেকে সরে গেল, এবং মায়া তখন বলল, আমার আপনাকে ছাড়া বিন্দুমাত্র ভালো লাগছিল না, আপনি এখানে কেন এসেছেন বলুন তো? একটু একটু করে মায়া তার প্রতি ভালোবাসাও দেখাচ্ছে, আবার তার প্রতি রাগও দেখাচ্ছে। ছেলেটি তখন বলল, মায়া, আপনি যে আমাকে ভালোবেসেছেন এবং ভালোবেসে ফেলেছেন সেটা আমি জানি। আপনি বেশ কয়েকদিন ধরে শুধুমাত্র আমার কথাই জপ করেন, কিন্তু আজকে আপনার কান্না দেখে আমার খুবই খারাপ লাগলো, যার কারণে আমি আপনার সামনে চলে এসেছি। মায়া তখন বলল, আমি বিগত 7 দিন ধরে কান্না করছি, আপনি জানেন, আপনি কেন আসেননি বলুন তো? মায়া তখন এই কথা বলার পর ছেলেটি তখন বলল, সত্যি তো, আমি কেন আসিনি? আমি তো আপনার ঘরেই ছিলাম, কিন্তু আপনাকে দেখা দেইনি। আপনাকে না দেখলে আমি থাকতে পারি বলুন? 1 সপ্তাহ যাবৎ আমি আপনাকে না দেখে থাকবো? তারপর মায়া এবার সত্যি সত্যি ছেলেটির কাছে এসে ছেলেটিকে জড়িয়ে ধরলো
এবং খুব শক্ত করে। ছেলেটি মায়াকে জড়িয়ে ধরল এবং মায়া বলল, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি এবং আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। সেই ছেলেটি তখন বলল, হ্যাঁ মায়া, আমিও আপনাকে অনেক ভালোবাসি এবং আপনার প্রতি আমার প্রচণ্ড পরিমাণ ভালোবাসা এসেছে এবং আমি আপনাকে কোনোদিন ছেড়ে যাব না। মায়া তখন বলল, আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, কিন্তু আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। আপনি আমার বড় এবং আমি ছোট থেকেই ভেবেছি যে আমি আমার স্বামীকে তুমি করে বলবো না, আপনি করেই বলবো। এটাই ভালো দেখায়, তাই না? মায়া হেসে দিল। অনেকক্ষণ বাদে মায়ের মনে আকাশে মেঘ কেটে গিয়ে একদম রোদ ফুটলো এবং মায়াকে অনেক খুশি দেখা যাচ্ছিল। মায়া তখন রুমের লাইট জ্বালিয়ে সোফার উপর বসে পড়লো এবং সেই ছেলেটিকে তার পাশে বসালো। বলল কি যে আপনি আজকে অনেকদিন পরে এসেছেন, আপনার সঙ্গে আজকে সারা রাত গল্প করব। যেমন কথা তেমনটাই কাজ। মায়া সারা রাত ভরে সেই ছেলেটির সঙ্গে গল্প করতে লাগলো এবং প্রায় প্রত্যেক দিনের রুটিনটা এমন হতে লাগলো যে মায়া প্রতিদিনই সেই ছেলেটার সঙ্গে গল্প করত এবং ছেলেটা প্রত্যেকদিন রাত্রেবেলা মায়ের রুমে আসতো এবং এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে মায়া তার কোলের উপরই শুয়ে পড়তো বেশিরভাগ দিনই। এরকমটা হবে মায়া কখনো ভাবতে পারেনি। সে তার বোনকে কতভাবে বলতো যে এমনটা না করতে, এটা ভালো না, এটা খারাপ, কিন্তু সে নিজেই এই কাজগুলো করছে। সেটা দেখে মায়ের মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু তার বাবা কি বলবে, তার বোনের মতো সে ওই পালিয়ে যাবে না কারোর সঙ্গে, সে এটাই পণ করলো। তার বাবাকে বিষয়গুলো বলবে। সে বলার জন্য ওই দিন ফজরের নামাজ পড়ে মায়া উঠিয়ে তার বাবার রুমে গেল। দেখলো তার বাবা ওঠেনি। সাধারণত এত সময় উঠে যায়, উঠে সে মায়াকে জাগিয়ে তারপর সে নামাজ পড়ার জন্য বাইরে যায়, কিন্তু আজকে সে একদমই ওঠেনি। ব্যাপারটা কি? মায়া উঠে তার বাবার রুমে গেল। রুমে যাওয়ার পর তার বাবাকে সে ডাক দিতে লাগলো, কিন্তু হঠাৎ করেই তার বাবা হাত ছেড়ে দিল। মায়া প্রথমে কিছুই বুঝতে পারেনি। তারপর সে যখন তার বাবাকে ডাকতে লাগলো, তার বাবা কোনোভাবেই উঠছিল না। তারপর অনেক চিৎকার চেঁচামেচি করে মায়া যখন সেখানে অজ্ঞান হয়ে গেল, তখন সেই জিন ছেলেটি সেখানে উপস্থিত হলো। তারপর মায়াকে মুখে পানি ছিটিয়ে বলল যে কী ব্যাপার মায়া, কি হয়েছে? তখন মায়া সেই জিন ছেলেটিকে জড়িয়ে ধরে বলল, বাবা কেন যেন উঠছে না, দেখো তো। তখন সেই জিন ছেলেটি সেই মায়ের বাবার কাছে গিয়ে মৌলভী সাহেবের কাছে গিয়ে যখন একটু নাড়াচাড়া করলো, সে বুঝতে পারলো যে তার বাবা মারা গিয়েছে। মায়াকে যখন বলল, মায়া তুমি কষ্ট পেও না, তোমার বাবা আর এই পৃথিবীতে নেই, তখন মায়া চিৎকার করতে লাগলো। মায়ের কান্না শুনে পাড়া প্রতিবেশী এবং আশেপাশে সকলে আসতে লাগলো। এসে দেখলো মায়ার বাবা সত্যি সত্যি মারা গিয়েছে। সকলে একটু একটু করে আত্মীয় স্বজন ঘরের ভিতরে আসতে লাগলো এবং মায়াকে সবাই সান্ত্বনা দিতে লাগলো। মায়ের চোখের পানি যেন একদমই সারছিল না। মায়ার পাশে তার সেই জিন বয়ফ্রেন্ড বসেছিল, কিন্তু তাকে তো কেউ দেখতে পাচ্ছিল না। মায়া তার কাঁধে শুয়ে কান্না করছিল। তার আশেপাশে অসংখ্য মেয়ে ছেলে বসেছিল, কিন্তু তারা সেই জিনটিকে দেখতে পাচ্ছে না। সেই জিনটি তাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু মায়া কোনোভাবেই মানছিল না, কারণ তার একমাত্র সম্বল বলতেই এই তার বাবা ছিল এবং তার একটা বোন ছিল। সেই বোনটি তো কোথায় আছে সে জানে না এবং তার বাবাও জানে না। তার বাবা বলেছে সেই বোনটিকে সে তিরস্কার করেছে। এবং এরকম অবস্থায় মায়ার কী হাল হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মায়া সারাদিন কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলল। বাড়ির অন্যান্য সব আত্মীয় স্বজন এসে অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করলো এবং কার্যক্রম সম্পন্ন হবার পরে মায়ার বাবাকে বাড়ি থেকে নিয়ে যেতে লাগলো দাফন করার জন্য। মায়া তার বাবাকে কোনোভাবে যেতে দিবে না, চিৎকার করে কান্না করছে, কারণ তার বাবাই ছিল তার একমাত্র সম্বল। এত কষ্ট মায়া কিভাবে সহ্য করবে? তার বাবাকে ঘর থেকে নিয়ে যাওয়া হলো। বাড়ির আত্মীয় স্বজন একে একে করে সবাই চলে যেতে লাগলো। দু একজন মায়ের সঙ্গে থাকলেও তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু মায়ের কোনোভাবেই সেসব সান্ত্বনায় কাজ হচ্ছিল না, কারণ একমাত্র অবলম্বন তার বাবা ছিল। তার বাবাও মারা গেল। তারপর মারা যাওয়ার পরে এরকমভাবে 2-3 দিন কেটে গেল। একে একে করে সমস্ত আত্মীয় স্বজন মায়াকে ছেড়ে চলে গেল। মায়া একা হয়ে গেল ঘরের ভেতর, কিন্তু সেই জিন ছেলেটি মায়ের সঙ্গেই থেকে গেল। মায়াকে তখন বলল যে, মায়া তুমি দয়া করে কষ্ট পেও না, তোমার এরকম কষ্ট দেখলে আমার খুবই খারাপ লাগে, আমি কি করব? মায়া তখন সেই জিন ছেলেটির বুকের মধ্যে বসে কান্না করতে লাগলো। বলল কি যে, আমি এখন কি করব সলেমান, আমাকে বলো, আমার তো কিছুই ভালো লাগছে না। আমার আব্বাজান আমার একমাত্র সম্বল ছিলেন, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মায়ের কান্না দেখে সলেমানের নিজেরই প্রচন্ড পরিমাণ কান্না চলে আসলো এবং এত পরিমাণ কান্না আসলো যে সলেমানের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। জিন ছেলেটির নাম ছিল হচ্ছে সলেমান। সলেমান তখন মায়াকে বলল, মায়া আমি তোমাকে একটা কথা বলি, তোমার কষ্ট হয়তো দূর হয়ে যাবে। তুমি আমার প্রস্তাব যদি রাখো তাহলে সম্ভবত তোমার এই বুকের উপর থেকে জগদল পাথরটা সরে যাবে। আমি তোমাকে সেরকম একটা প্রশান্তিই দিব। তখন মায়া বলল, কি বলো তো? তখন সেই জিনটা বলল যে, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো।
আমার মা তোমার সম্পর্কে জানে এবং বাবাও তোমার সম্পর্কে জানে, যে তারা জানে যে এরকম সুন্দর একটা মেয়ে এবং মায়া তার নাম। তুমি তোমার বাবা যে মারা গেছে সেটা আমার মাকে বলেছি। তোমার মা আমাকে তোমাকে নিয়ে যেতে বলেছে। তুমি চলো, আমার মনে হয় যে বাবা মায়ের অভাব তোমার পূর্ণ হয়ে যাবে। তোমার বাবা মা দুজনেই মারা গিয়েছেন, তুমি একজন এতিম হয়ে গিয়েছো। আমি আশা রাখি যে তুমি ওইখানে গেলে অনেকটা রিলিফ পাবে। যাবে আমার সঙ্গে? মায়া তখন বলল, আমি আপনার সঙ্গে যাব, চলেন, আমাকে নিয়ে চলেন। তখন সেই জিন ছেলেটি মায়াকে সেখান থেকে তাদের দেশে নিয়ে গেল এবং সেখানে যাওয়ার পর মায়া দেখতে পেল সেই মহিলাটি, মানে সেই জিন মেয়েটি, মানে হচ্ছে সলেমনের বাবা মা অনেক সুন্দরী দেখতে এবং খুব সুদর্শন। তারপর মায়া যখন তার কাছে গেল, সলেমনের মা মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল, কান্না করো না মা, সলেমন তোমার কথা বলেছে এবং তুমি যে খুবই সুন্দরী এবং খুবই মিষ্টি একটা মেয়ে, সেটা আমি আগে বুঝতে পারিনি এবং এত সুন্দরী হবে যে সেটা কখনোই ভাবতে পারিনি। সত্যি তুমি আমাদের ঘরকে উজালা করে আমাদের ঘরে চলে এসেছো। তুমি এখন থেকে এখানেই থাকবে, ঠিক আছে? মায়া তখন বলল, কিন্তু তখন সলেমন বলল, মা, ওর বাবা ওই ঘরে ছিল, ওইখানে কিছুদিন থেকে আসুক, তারপর না হয়। তখন সলেমনের বাবা ঘরের ভিতরে প্রবেশ করলো, বলল কি যে, কই আমার পুত্রবধূ কি এসেছে? তখন মায়া অনেকটা লজ্জা পেয়ে গেল। মায়াকে এত পরিমাণ আদর করতে লাগলো যে মায়া সত্যিই তার বাড়ির কথা ভুলে যেতে লাগলো এবং তার বাবা মা যে নেই, সে যে একটা এতিম মেয়ে, সেটা সে একদম ভুলে যেতে লাগলো। কারণ হচ্ছে সলেমানের বাবা মা তাকে অনেক পরিমাণ আদর করা শুরু করলো এবং মায়া যা চাচ্ছে তাই তাকে দিচ্ছে আর কি, এবং না চাইতেও মায়াকে সমস্ত আদর যত্ন করছে। মায়ের চুল বেঁধে দিচ্ছে, মায়াকে সুন্দর সুন্দর সব খাবার রেঁধে খাওয়াচ্ছে। সব মিলিয়ে মায়ের অনেক মায়া পড়ে গেল সেইখানটার। এর দুদিন পরে, যখন দুদিন ওইখানে কেটে গেল, মায়া বাড়িতে যাওয়ার নামগন্ধ নিচ্ছিল না, কারণ বাড়িতে তার কেউ নেই, সেখানে গিয়ে সে কি করবে। তারপর মায়ার মা বলল কি যে, সলেমনের মা মানে শাশুড়ি বলল কিছু, সলেমনের মা বলল কিছু, মায়া, যদি কিছু মনে না করো, তুমি আমাদের সঙ্গে এখানে থেকে যাও এবং আমরা তোমাকে খুব আদরে রাখবো। মায়া তখন বলল, আমি কিছুদিন পৃথিবীতে থেকে আসি মানুষের দুনিয়ায়, তারপর না আমি এখানে চলে আসব এবং একেবারে বিয়ে করে চলে আসব। তখন মায়ের শ্বশুর মশাই, মানে হচ্ছে সলেমনের বাবা, বলেন কি যে, এরকমভাবে বিয়ে না করে থাকাটা আসলে খুব খারাপ দেখায়। একটা কাজ করো মায়া মা, তুমি আজকেই শরীয়ত মোতাবেক আমার ছেলেকে বিয়ে করে ফেলো, ঠিক আছে? ও তো গাধা, এই কয়েকদিন আমাদেরকে বলেনি যে তোমার মতো এরকম একটা মিষ্টি মেয়েকে ও ভালোবেসেছে এবং আমাদের ঘরের পুত্রবধূ হবে তুমি। মায়া বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। এমনিতে তো সলেমানকে আমার বিয়ে করতেই হবে, কারণ সলেমানের সঙ্গে ছাড়া থাকা আমি কারোর সঙ্গে থাকতে পারবো না এবং সলেমানই আমার একমাত্র অবলম্বন এখন। তারপর ওই দিন রাত্রেবেলায় জিনেদের ওইখানে বেশ কিছু জিনেদের উপস্থিতিতে একদম শরিয়ত মোতাবেক সলেমান এবং মায়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো। মায়াকে খুব সুন্দর লাগছিল, কারণ তাকে পরীরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং মায়া ওই দিনকের পর থেকে ওই জিনেদের ওইখানেই থাকতে লাগলো। বেশ কিছুদিন অবশ্যই এখানে থেকেছিল, কারণ এখানের ঘরটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মায়া ঘরে তালা মেরে তারপর কোথায় যে চলে গেল, এলাকাবাসীর অনেকেই এখন পর্যন্ত সেই বিষয়টা নিয়ে খটকায় পড়ে থাকে যে মায়ের বাবা মারা যাওয়ার পরে মায়া কোথায় গায়েব হয়ে গিয়েছে, ঘরে তালা মারা থাকে সবসময় থাকে। কিন্তু মায়া যে সলেমানের সঙ্গে জিনের দুনিয়ায় চলে গিয়েছে এবং সেখানে গিয়ে সে থাকছে, সেটা তো কেউই জানে না। মায়ার ওই ঘটনার পর থেকে তার বড় বোন যখন বাড়িতে এসে যখন দেখে তার বাড়িতে কেউই নেই, তখন সে প্রচণ্ড পরিমাণ কান্না করেছিল এবং মায়া যে এরকম আচমকা গায়েব হয়ে গিয়েছিল, এটা নিয়ে এলাকার মধ্যে অনেকেরই অনেক কানাঘোষা চলতে থাকে। অনেকেই বলে যে মায়া তার বাবার সঙ্গে আত্মা হয়ে চলে গিয়েছে, আবার অনেকেই বলে যে মায়া হয়তো কারোর সঙ্গে ভেগে গিয়েছে তার বড় বোনের মতো। এরকম করেই অনেকে অনেক কথা বলতে থাকে, কিন্তু মায়ার এই হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া এটি একটি অন্যরকম অলৌকিক কাণ্ড। কারণ হচ্ছে এরকম অলৌকিক কাণ্ড সচরাচর ঘটে না, কিন্তু মায়াকে যে একটি জিনে নিয়ে গিয়েছে এবং সে একটি জিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটা হয়তো অনেকেই জানেন না এবং কেউই জানেন না বলতে গেলে। এবং মায়া সেখানে পরবর্তী জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে এবং তার জীবন যেরকমভাবে পরিবর্তন হয়ে যাবে সে কোনোদিন ভাবতেই পারেনি। সে সলেমানের সঙ্গে সুখে শান্তিতে তার বাকি জীবন কাটাতে শুরু করে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই সব চমৎকার জিন, ভূত এবং পরীর গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স।